Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is very important and that is taken from the poem Stopping by Woods on a Sunny Evening, written by Robert Frost. The question is very important and this question is frequently set in the exam paper. The question is analyze Robert Frost's vision of life as expressed in the poem Stopping by Woods on a Sunny Evening. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, again I am going to tell the question. Analyze Robert Frost's vision of life as expressed in the poem Stopping by Woods on a Sunny Evening. অর্থাৎ ভিউয়ার্স, স্টপিং বাই উডস অন এ সানি ইভিনিং কবিতায় প্রকাশিত জীবন দর্শন, রবার্ট ফ্রস্টের জীবন দর্শনটা কি সেটাই অ্যানালাইজ করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। Robert Frost is a well-known American poet whose poetry suggests the basic truths of human life. রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন সুপরিচিত আমেরিকান কবি যার কবিতাগুলো মানব জীবনের যে মৌলিক সত্য সম্পর্কে ইঙ্গিত করে বা মৌলিক সত্য প্রকাশ করে। In a deceptively lucid language, he presents the ultimate vision of life. একটা বিভ্রান্তিকর সুস্পষ্ট ভাষায় বা সহজ সরল ভাষায় সে জীবনের চূড়ান্ত দর্শন উপস্থাপন করেছেন। এখানে ডিসেপটিভলি মানে বা বিভ্রান্তিকরভাবে, অর্থাৎ প্রথমে বোঝা যায় না, কবিতার শেষে গিয়ে বোঝা যায় যে জীবন দর্শনটা কী, পরবর্তীতে বোঝা যায়। এর জন্য এখানে বলা হয়েছে ডিসেপটিভলি। His Stopping by Woods by a Snowy Evening is the best specimen of Frost's candid comments on the conflicting feelings inherent in human beings. তাহলে তার স্টপিং বাই উডস অন এ সুনি ইভিনিং হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা সর্বোৎকৃষ্ট নমুনা। সেটা কিসের নমুনা? ফ্রস্ট ক্যান্ডিড কমেন্টস অন দ্য কনফ্লিক্টিং ফিলিংস ইনহেরেন্ট ইন হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের মধ্যে যে সুপ্ত বা মানুষের মধ্যে সুপ্ত যে দ্বান্দ্বিক অনুভূতি, সেই অনুভূতির উপরে রবার্ট ফ্রস্ট একটা খোলাখুলিভাবে কমেন্ট করেছেন। সেই কমেন্টেরই তিনি যে কতগুলো কমেন্ট করেছেন সেই কমেন্টেরই একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তার এই স্টপিং বাই উডস অন এ সুনি ইভিনিং। Like most of Frost's other poems, Stopping by Woods on a Sunny Evening is deceptive at the surface level. তো ভিউয়ার্স, ফ্রস্টের অন্যান্য কবিতার অধিকাংশ অন্যান্য কবিতার মতোই স্টপিং বাই উডস অন এ সুনি ইভিনিং হচ্ছে সারফেস লেভেল, মানে উপরে উপরে এটা বিভ্রান্তিমূলক। It sounds like a simple description of a horse rider who casually faced the desert to stop at the middle of his journey. তাহলে এই কবিতাটি কীরকম মনে হয়? একজন হর্স রাইডার মানে হলো অশ্বারোহীর একটা বর্ণনা, সাধারণ একটা বর্ণনার মতোই মনে হয়, যে অশ্বারোহী হঠাৎ করে তার যে ভ্রমণ, সেই ভ্রমণের মধ্যে হলো যে থামার একটা ইচ্ছা পোষণ করে। বাট অ্যাজ এ রিডার reaches the last stanza, he becomes aware that the poem deals with a serious psychological problem of every man. কিন্তু পাঠকরা যখন এই শেষের স্টাঞ্জা বা স্তবকে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে এই কবিতাটি, অর্থাৎ স্টপিং বাই উডস অন এ সুনি ইভিনিং কবিতাটি প্রত্যেকটা মানুষের মারাত্মক মনস্তাত্ত্বিক সমস্যা নিয়েই আলোচনা করে বা প্রকাশ করে। The poem opens dramatically leading us to an idyllic setting. এই কবিতাটি নাটকীয়ভাবে শুরু হয় এবং এমনভাবে নাটকীয়ভাবে শুরু হয় যে আমাদেরকে একটা আইডিলিক সেটিং দিয়ে দেয়, অর্থাৎ সুন্দর সরল এবং শান্ত একটা সেটিং, মানে একটা পরিবেশের দিকে আমাদেরকে নিয়ে যায়। The speaker is riding a little horse on a journey, perhaps on a journey back home. তাহলে বক্তা একটা ছোট্ট ঘোড়ায় করে জার্নি করতেছিল, অর্থাৎ ছোট্ট একটা ঘোড়ায় চড়ে যাচ্ছিল, পারহ্যাপস সম্ভবত অন এ জার্নি ব্যাক হোম, সম্ভবত তার বাড়ি ফেরার পথে। হিজ ওয়ে রানস বাই উডস, তার এই পথটা একটা বনের পাশ দিয়ে গিয়েছিল। দেয়ার ইজ নেইদার এনি ফার্ম হাউস নর এনি হিউম্যান হ্যাবিটেশন নিয়ার বাই, তাহলে
কোনো ফার্ম হাউস মানে খামার বাড়িও সেখানে ছিল না এবং নিকটবর্তী কোনো মানুষের বসবাসও ছিল না। হি স্টপস নিয়ার দ্য উডস, সে ওই বনের নিকটে দাঁড়ায়। দ্য টাইম ইজ ইভিনিং, সময়টা হচ্ছে সন্ধ্যাকাল। ইট ইজ স্নোয়িং হেভিলি, খুব ভীষণভাবে স্নো মানে তুষার পড়তেছে। দ্য হোল অ্যাটমসফিয়ার অ্যাপিয়ার্স টু দ্য স্পিকার ভেরি অ্যাট্রাকটিভ, এই বক্তার কাছে পুরো পরিবেশটাই খুব আকর্ষণীয় মনে হয়। হি পন্ডার্স whether he should pass the night in the forest, apparently to enjoy the beauty in solitude. তিনি ভাবে যে এই বনের মধ্যে নির্জনভাবে এই সৌন্দর্যটা আপাততভাবে উপভোগ করে রাতটা কাটানো উচিত কিনা। His horse gives a shake to its harness bell to remind him that it was peculiar to stay in a cold night without a safe shelter. His horse gives a shake to its harness bell, অর্থাৎ তার ঘোড়াটা তার হার্নেস বেলের মধ্যে একটা নাড়া দেয়। টু রিমাইন্ড হিম দ্যাট, এই অশ্বারোহীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে ইট ওয়াজ পিকুলিয়ার টু স্টে ইন এ কোল্ড নাইট উইদাউট এ সেফ শেল্টার, একটা নিরাপদ আশ্রয় ছাড়া এরকম ঠান্ডা রাতে এরকম একটা জায়গায় থাকা অদ্ভুত। দ্য হর্স রিপ্রেজেন্টিং দ্য আর্থবাউন্ড কমন সেন্স ফেলস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার কনফ্লিক্ট দ্যাট অ্যাফ্লিক্টস ইটস রাইডার। তাহলে এই হর্স রিপ্রেজেন্টিং দ্য আর্থবাউন্ড কমন সেন্স, এখানে হর্স বলতেই যে পৃথিবীমুখী অর্থাৎ দুনিয়াবি যে কমন সাধারণ যে একটা কাণ্ডজ্ঞান, সেই কাণ্ডজ্ঞানকেই বোঝায় হলো হর্স। সে হর্স ফেলস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার কনফ্লিক্ট, সে যে গভীরতর যে দ্বন্দ্ব অর্থাৎ মনের ভিতর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা বুঝতে ব্যর্থ হয় হলো হর্স। দ্যাট অ্যাফ্লিক্টস ইটস রাইডার, ওই দ্বন্দ্বটা এই যে এর অশ্বারোহী অর্থাৎ ঘোড়ার যে অশ্বারোহী তাকে পীড়া দেয়। On the one hand, the alluring snowfall beauty, solitude of the woods and death wish, একদিকে তার মনের ভিতর ছিল হচ্ছে মানে সুন্দর একটা স্নোফল তুষারপাত সৌন্দর্য, ওই বনের যে নির্জনতা অ্যান্ড ডেথ উইশ এবং মৃত্যু ইচ্ছা। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড অ্যান ইকুয়ালি পাওয়ারফুল কল ফর ডিউটিস, এবং অপরদিকে তার মনের ভিতর ছিল যে দায়িত্বের প্রতি সমানভাবে দায়িত্বের প্রতি তার একটা শক্তিশালী বা প্রবল ডাক। The last stanza strikes the keynote of the poem, reflecting the never-ending conflict that goes on in human heart. শেষ স্তবকটি এই কবিতার যে মূল সুর বা মূল বিষয়বস্তুই প্রকাশ করে। রিফ্লেক্টিং দ্য নেভার এন্ডিং কনফ্লিক্ট দ্যাট গোস অন ইন হিউম্যান হার্ট। তাহলে এই লাস্ট স্ট্যান্জা কী করে যে মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্ব অবিরাম যে দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্ব প্রকাশ করিয়েই কবিতার মূল সুর বা মূল বিষয়বস্তু প্রকাশ করে। হিয়ার লাইস প্রোস্ট ভিশন অফ লাইফ, এখানেই প্রোস্টের যে জীবন দর্শন নিহিত। দ্য কোল্ড স্নোই ইভিনিং বাই অ্যান ওপেন ফরেস্ট ইজ নট এ রাইট প্লেস ফর এনজয়মেন্ট। তাহলে এই একটা খোলা বনের পাশে তুষারময় রাত, ঠান্ডা তুষারময় যে সন্ধ্যা হচ্ছে আনন্দের জন্য সঠিক স্থান নয়। দ্য স্পিকার এলিয়েনেটস হিমসেলফ ফ্রম দ্য অনার অফ দ্য উডস, এই যে স্পিকার বা যে রাইডার অশ্বারোহী, সে ওই বনের মালিক থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। ফ্রম দ্য হর্স, ঘোড়া থেকেও নিজেকে আলাদা করেছেন। অ্যান্ড আলটিমেটলি ফ্রম অল লিভিং বিংস, এবং সর্বশেষে সকল মানবজাতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। অ্যান্ড ইজ অ্যাট্রাক্টেড টু সিভিয়ারলি কোল্ড সলিটারি উডস দ্যাট হ্যাভ এভরি থ্রেড অফ ডেথ, এবং অ্যাট্রাক্টেড টু সিভিয়ারলি কোল্ড সলিটারি উডস, এবং প্রবল বা ভীষণ ঠান্ডা নির্জন ওই বনের প্রতি তিনি আকৃষ্ট। যে বনের মৃত্যুর প্রত্যেকটা হুমকি, যে বনের মধ্যে মৃত্যুর প্রত্যেকটা হুমকি আছে, সেই বনের প্রতি তিনি আকৃষ্ট।
ইন ফ্যাক্ট মূলত দ্য পোয়েট সাজেস্ট দ্য স্পিকার্স ডেথ উইশ বাই দিস পিকুলিয়ার অ্যাট্রাকশন। মূলত কবি এই অদ্ভুত আকর্ষণ দ্বারা তিনি স্পিকার বা বক্তার মৃত্যু ইচ্ছারই ইঙ্গিত করেছেন। It becomes clearer when he remembers that he has to travel miles before he sleeps because he has promises to keep. এটা আরও স্পষ্ট হয় যখন সে স্মরণ করতে পারে যে তাকে তার ঘুমানোর পূর্বে তাকে কয়েক মাইলের পর মাইল ভ্রমণ করতে হবে, কারণ তার অনেকগুলো কাজ আছে, অর্থাৎ তার অনেকগুলো প্রতিজ্ঞা আছে যেগুলো তাকে রাখতে হবে। হিয়ার দ্য প্রমিজেস বিকামস দ্য কমিটমেন্ট টু লাইফ। এখানে প্রমিজেস মানে প্রতিজ্ঞা বলতে বুঝিয়েছে জীবনের যে প্রতিশ্রুতি। দ্য ডিস্টেন্স বিকামস দ্য ডিস্টেন্স ইন টাইম স্পেন্স। এই দূরত্ব বলতে এখানে সময়ের দূরত্ব বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য স্লিপ টার্নস টু বি দ্য ফাইনাল স্লিপ দ্য ডেথ। এবং ঘুম বলতে যে চূড়ান্ত ঘুম অর্থাৎ মৃত্যুকেই বুঝিয়েছেন। We become conscious that the poet is not talking about a simple, lovely, dark and deep forest. তাহলে আমরা সচেতন হই যে কবি এখানে একটা সাধারণ, সুন্দর, অন্ধকারময় এবং গভীর বনের কথা বলতেছে না। He implies the conflict between a death wish and a sense of responsibility. তিনি এখানে মৃত্যু ইচ্ছা এবং দায়িত্ব জ্ঞানের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব পরোক্ষভাবে উল্লেখ করেছেন। দি সেন্স অফ রেসপন্সিবিলিটি উইন্স দ্য কনফ্লিক্ট। দায়িত্ব জ্ঞানটি এখানে এই দ্বন্দ্বের মধ্যে বিজয় লাভ করে। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই দুটো লাইনের মধ্যেই কবি তার এই মনের দ্বন্দ্ব প্রকাশ করেছেন। The dichotomy ends in a determination of onward march in life. জীবনে সামনে অভিগমনের বা সামনে অগ্রসর হওয়ার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার মধ্যেই এই দ্বিবিভাজনটা শেষ হয়ে যায়। The speaker's strong determination suggested by the repetition in the last two lines to carry on the duties, keeping aside all allurements or hazards, reflects the poet's vision. এখানে বলছে যে দায়িত্ব পালন করার বা কর্তব্য পালন করতে থাকার জন্য শেষের দুইটা লাইনের মধ্যে শেষের দুইটা লাইনের মধ্যে একই জিনিস তিনি পুনরাবৃত্তি করেছেন। এটা দ্বারা তিনি যে প্রবল প্রতিজ্ঞা করেছেন, এই প্রতিজ্ঞায় সকল সমস্যা, সকল প্রলোভন এগুলোকে দূরে রেখে কবির যে জীবন দর্শন সেটাই প্রতিফলিত করে। ফার্স্ট ভিশন ইজ ক্লিয়ার। ফার্স্টের যে জীবন দর্শন সেটা স্পষ্ট। দ্য ক্লেম অফ লাইফ ইজ গ্রেটার দেন দ্য ডেথ ইম্পালসিস। জীবনের দাবি মৃত্যু প্রেরণা বা মৃত্যুর ইচ্ছার থেকেও শ্রেষ্ঠতর বা বৃহত্তর। The metaphysical dimension of the poem is established in the last stanza. কবিতার যে মেটাফিজিক্যাল মাত্রা অর্থাৎ পরোক্ষভাবে উল্লেখ করার যে মাত্রা, এটা এই শেষ স্ট্যাঞ্জার মধ্যে প্রতিষ্ঠিত হয়। ইন দ্য মনোসিলেবিক ওয়ার্ডস অফ দ্য পোয়েম, এই কবিতার যে ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে, শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো মনোসিলেবিক অর্থাৎ এক শব্দাংশ বিশিষ্ট শব্দ, মানে একবারে এক স্বরে উচ্চারণ করা যায়। তো কবিতার এই মনোসিলেবিক ওয়ার্ডস ও শব্দগুলোতে দ্য পোয়েট এমফাসাইজেস হিজ অন সলিউশন টু দ্য এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অফ দ্য মডার্ন পিরিয়ড। আধুনিক সময়ের বা মডার্ন পিরিয়ডের যে অস্তিত্বের সংকট, এই সংকটের যে তিনি তার নিজের সমাধান দিয়েছেন, সেই সমাধানের উপরেই কবি এখানে গুরুত্ব আরোপ করেছেন। In spite of all the death instincts and meaninglessness, the journey of life should be carried on. যে সকল মৃত্যু ইচ্ছা এবং অর্থহীনতা সত্ত্বেও জীবনের যে জীবন ভ্রমণ, সেই জীবন ভ্রমণটা চালিয়ে যেতে হবে।
Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and like, share, comment the video and press the bell icon for more videos like this.